সুপার মম বেবি ডায়াপার নিবেদিত। প্রিয় আন্টি, পৃথিবীতে অনেক মহামূল্যবান উপহার আছে, তার মধ্যে তোমার চিঠিখানা কম জিনিস নয়। আমরা মানুষকে দেখে কথাবার্তা বলে যতটা বুঝি, চিঠিপত্র দ্বারা তার চেয়ে আরেকটু বেশি কিছু পেয়ে থাকি। এই চিঠিপত্র আমরা কেবল প্রত্যক্ষ আলাপের অভাব দূর করি তা নয়, ওর মধ্যে আরো একটা রস আছে যা প্রত্যক্ষ দেখাশোনায় নেই। মানুষ মুখের কথায় নিজেকে যতখানি যেরকম করে প্রকাশ করে, লেখার কথায় ঠিক ততখানি করে না। আবার লেখায় যতখানি করে, মুখের কথায় ততখানি করতে পারে না। আমার মনে হয় যারা চিরকাল অবিচ্ছেদ্য 24 ঘন্টায় কাছাকাছি আছে, যাদের মধ্যে চিঠি লেখালেখি অবসর ঘটেনি, তারা পরস্পরকে অসম্পন্ন করেই জানে। তোমার মতো অত সুন্দর করে গুছিয়ে আমি লিখতে পারি না। তুমি দূরে থাকলেও আমার জীবন যাপনে বেড়ে ওঠায় তোমার চিঠির প্রভাব অনেকখানি। তাই চেষ্টা করি তোমার মতো করে লিখতে, কিন্তু আমি কি আর তোমার মতো অত পারি? আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে জেনে আসছি তুমি হচ্ছে আমার মৃত মায়ের বান্ধবী। একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করো, চিঠির মাধ্যমে তোমার সঙ্গে যোগাযোগ হয়, কখনো দেখা হয়নি। সিটিজেনশিপ নিয়ে আমরা কানাডায় যাচ্ছি, গ্রাজুয়েশনটা ওখানেই করব। যদি পারো একবার ঢাকায় এসো, হয়তো তোমার সঙ্গে যোগাযোগের এটাই আমার শেষ চিঠি। রুহি, কত বছর পর তোর মনে আছে? মনে থাকবে না কেন? নামের পর ফোন দিলে না কেন? আমি গাড়ি পাঠিয়ে দিতাম। আমি হয়তো ঢাকা শহরে প্রথম এসেছি, কিন্তু তোর বাসা খুঁজে পেতে আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তুই কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবি? তুই না ঠিক আগের মতোই আছিস। চল ভিতরে চল। থাকবি তো কয়েকদিন? না রে, স্কুল থেকে 3 দিনের ছুটি নিয়েছি, একটা কাজ শেষ করেই চলে যাব। কিছু কি ভাবলি, না এভাবে একাই থেকে যাবি? এসব নিয়ে এখন আর ভাবতে চাই না, ভাববো না। ছেলে মেয়ে কাউকে দেখছি না। তালহাকে গত মাসে দার্জিলিং এর একটা স্কুলে ভর্তি করে দিয়েছি, আর শাইলা ভার্সিটির কাজে বান্দরবান গেছে। আর তোর হাজবেন্ড, সেও কি বাইরে? এখন দেশে আছে, কয়েকদিনের মধ্যে আদনান ভাইকে নিয়ে মালয়েশিয়া যাবে একটা কোম্পানির কাজে মিটিং করতে। কি নাম বললি?
আদনান, আদনান আবেদিন। কেন, চিনিস নাকি? না না, তোদের এখানকার মানুষ আমি চিনব। किसके लिए? अपने होने वाले पति की लंबी उम्र के लिए, उनकी सलामती के लिए। ओह, उस फॉरेन रिटर्न कुणाल के लिए रखा है? उतारो नीचे, उतारो मुझे नीचे। तेरा व्रत नहीं होता ना तो गला दबाते थे आप। उसकी कोई जरूरत नहीं। রুহি, तुम तो वहाँ एक्टिंग कर रही একটু দেখ তো, थी। लेकिन আরিফ এসেছে বোধহয়। मैं कहीं सचमुच बेहोश ना हो जाऊं। রুহি, শোনো, আমার আমেরিকা যাওয়ার কাগজপত্র একদম রেডি হয়ে গেছে। আজ রাতে ঢাকায় যেতে হবে, পরশুদিন ফ্লাইট। আর আমি? তুমিও যাবে? একসাথে দুজনে হাত ধরে পথ চলেছি, দুই রকম কি হতে পারে? হচ্ছে তো, দুজনের পথ দুদিকে হয়ে গেল না? আমি সেটা মনে করি না। দেখো, আমি একটা নাট্যদলের সদস্য হয়ে যাচ্ছি, সেখান থেকে সবাই ফিরে আসবে, কেবল আমি ছাড়া। আসবে না? আগে আমার প্ল্যানটা তো শোনো। দেখো, সেখানে শ্রমের মূল্য আছে। আমাকে 2 বছর সময় দাও, এর মধ্যে তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, আর আমি আমার ভাগ্যের পরীক্ষা দিই। শুধু একটা কথা মনে রেখো, আমি তোমার, সব সময় তোমার। আর ঠিক মতো চিঠি দিতে না পারলে ভুল বোঝো না, হয়তো ঠিকানা এক জায়গায় থাকবে না। সত্যি বলছো? 100% সত্যি। শোনো, অনেক কাজ বাকি আছে, আমি যাই, আসি। কাকে চাই? রীতা, আরিফ ওরা নেই। আমি আছি। কি দেখছ এমন করে? রীতার দেবতাকে আর রুহির শয়তানকে। একসাথে কি অমন করে দেখা যায়? ভেতরে ঢুকতে দেবে না? তা কেন? এটা তো আর আমার বাড়ি না। আরে আদনান ভাই, আসুন আসুন। আদনান ভাই, ও হচ্ছে আমার বান্ধবী রুহি। আর রুহি, উনি হচ্ছে। বলতে হবে না, তোদের দেবতা। দেবতার চেহারা দেখলেই চেনা যায়। আমি তোর মতো এত বুঝি না। আপনার বান্ধবীটি কবে এলো? আজই এলাম, আর আসার পর থেকে তো আপনার প্রশংসা শুনতে শুনতে আমার কান পচে গেল। এ আবার কেমন কথা? আমার কথাবার্তা ওরকমই। না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আরিফ কোথায়? ওর তো আমার আগেই আসার কথা। আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি, আপনি বসুন না প্লিজ। কেমন আছো? লজ্জা করে না এই কথা জিজ্ঞেস করতে? কথার একটা শুরু তো চাই। চুপ। তোমার সাথে আমার কোনো শুরু নেই, শেষও নেই। তোমার সাথে শুধু আমার কাটার সম্পর্ক, যা ঢোক গিলতে গেলেই শুধু গলায় বাঁধে। এত তিক্ততার মধ্যেও আমাকে মনে রেখেছো, তাহলে থ্যাঙ্কস। মার্কিনী চেহারা বানিয়েছো, দেখে তো মনে হচ্ছে অনেক সুখে আছো। কেমন আছে শুনলে খুশি হতে। যারা মুখের সামনে মুখোশ দিয়ে কথা বলে তারা হিপোক্রেট। হ্যাঁ, আমাকে অন্তত তোমার তাই মনে করার কথা। আমার কথার পরিষ্কার জবাব দিচ্ছ দেখছি। হিপোক্রেট, কাওয়ার্ড। তুমি ও বাসার কাছাকাছি চলে আসছে, আপনি বসেন না, আমি চা নিয়ে আসছি। শোন,
প্রচন্ড মাথা ধরেছে। আমি বললাম আজ উঠি। অনেক রাত হয়েছে, আজকে তুই থেকে যা। না রে, বাসায় চলে যাই, প্রচন্ড টায়ার্ড লাগছে। তাই তো বললাম আজকে রাতটা এখানে থেকে যা, এত দূর গাড়ি চালিয়ে গেলে সমস্যা হইতে পারে। ওকে। আচ্ছা আমি কাপড় দিচ্ছি, তুই বদলে নে। হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। প্রজেক্ট প্ল্যানটা নিয়ে মানে বসতে বসতে রাত হয়ে গেল, তো আরিফও বললো যে রাতে থেকে যেতে। হ্যাঁ, আমি আর্লি মর্নিং চলে আসবো। আচ্ছা, রাখছি। আমাকে তোমার মনে আছে? একজন প্রতারকের মুখ কি কখনো ভোলা যায়? প্রতারক কি জানতো যে সে প্রতারক হবে? কেউ কেউ জেনেই করে। আমি জানতাম না। মার্কিন মুলুকের স্বপ্ন দূর থেকে একরকম, কাছ থেকে একদম অন্যরকম। আমি সেখানে গিয়ে বুঝতে পারলাম আমার শিক্ষার কোনো দাম সেখানে নেই। আমি মানবত জীবন কাটাতে লাগলাম। শীতের রাতগুলো স্ট্রিট বেকারদের সাথে কাটিয়েছি। সে সময় শুধুমাত্র আমার বাঁচার প্রেরণা ছিল তোমার চিঠিগুলো। একসময় সেটাও বন্ধ হয়ে গেল। অবশ্য সেটা তোমার জন্য না, আমার জন্যই। কারণ আমার কোনো ঠিকানা ছিল না, কোনো উপায় নেই, বৈধ কাজের কোনো পারমিশন নেই, চারদিকে শুধুই অন্ধকার। সেই সময় একজনের মাধ্যমে কারখানা একটা চাকরি পেলাম, আর রাতে রাতে কম্পিউটার নেটওয়ার্কিং শিখতে লাগলাম। পৃথিবীর অনেক সত্যি আমার জানা ছিল না। জানতাম না ডুবন্ত মানুষের ট্র্যাজেডি। একজন মানুষ যখন ডুবতেই থাকে ডুবতেই থাকে ডুবতেই থাকে, তখন সে হাতের কাছে যা পায় তাই আঁকড়ে ধরে। আমিও তাই করলাম। একদিন সিটিজেনশিপ পাওয়ার সবচেয়ে সহজ পথটাই বেছে নিলাম। সেখানে জন্ম নেয়া আগে বাঙালি মেয়ে লুসিকে বিয়ে করলাম। ওর অবশ্য আগেই সাদা চামড়ার এক মার্কিনীর সাথে বিয়ে হয়েছিল, কিন্তু মেন্টালিটিতে বলেনি। ওর হাতে বেশ কিছু ডলার ছিল, আর বেশ নরম স্বভাবের মেয়ে ছিল। আরিফের সাথে পরিচয় হওয়ার পর ওই দেশের মোহ ছেড়ে আমরা দুজন মিলে এখানে কম্পিউটার নেটওয়ার্কের বিজনেস শুরু করলাম। আর মিস্টার আদনান আবেদিন আমাকে আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দিলে, তাই না? আমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তোমরা পুরনো বাসা ছেড়ে কোথায় চলে গেছো কেউ সেটা বলতে পারলো না। আমিও ভাবলাম খুঁজে লাভ নেই, বহমান জীবন তোমাকে হয়তো অন্য কারো কাছে নিয়ে গেছে। তাই না? স্কাউন্ডার কথাকার, তোমার এই প্রতারণার কারণে একটা মেয়ের কি অবস্থা হতে পারে তা তোমার একবারও মনে হয়নি? হয়তো হয়নি। এই কথা বলে এখন আর কি লাভ? কে বিশ্বাস করবে? হিপোক্রিসির একটা মাত্রা থাকা উচিত। আমি কাল তোমার সঙ্গে যাব। তুমি? হ্যাঁ, আমি রুকসানা রুহি। কেন যেতে চাইছো? তুমি অন্যায় করে সুখে সংসার করবে আর আমি তা সহ্য করব না। আমি তোমার সংসারে আগুন ধরিয়ে দেব। মরার কাজ শেষ হলো।
কি রে, কোথাও বের হচ্ছিস নাকি? হ্যাঁ, ভাবছি রাজধানীটা একটু ঘুরে দেখি, আবার কবে আসবো না আসবো। আর তোদের মেহমান তো দাওয়াত দিয়ে দরজা খুলে দিলেন। এখন তোদের যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি করলে কি তুই শুনবি? সুতরাং আমার হিসাবটা থাক। আর আদনান ভাই যখন বলেছে, আপত্তি তোলা তো প্রশ্নই আসে না। আপনি খুশি তো? হ্যাঁ, নিশ্চয়ই। আমি গাড়ি বের করছি, আপনি আসুন। আসি। কি ভাবছো মার্কিনী সাহেব? কিছু নিশ্চয়ই ভাবছো কেন যে গিয়েছিলে মরতে ওই বাড়িতে। ঠিক বলিনি? তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তাই নাকি? তোমার ভয় করে না? না। এমন কথা সব পুরুষ মানুষই বলে। সুবোধ সাজার জন্য তাদের কত অভিনয় করতে হয়। পুরুষদের আমার খুব ভালো মতো চেনা হয়ে গেছে, আর তা আদনানকে দিয়ে শুরু হয়েছে। ঝগড়া করার জন্য মনে হচ্ছে মুখিয়ে আছো। না, স্টিয়ারিংটা তো তোমার হাতে। অ্যাক্সিডেন্ট হলে আমিও মরবো, তুমিও মরবে। তার চেয়ে বরং প্রসঙ্গ পাল্টাই। আমরা কোন দিকে যাচ্ছি? না, মেইন রোডে গেলে অনেক জ্যাম হতো, তাই ভিতর দিকে একটু ঘুরিয়ে যাচ্ছি। সামনে গিয়ে গাড়িটা থামাও, আমি একটু নামবো। এভাবে অসভ্যের মতো তাকিয়ে আছো কেন? মানুষ কখন কার কাছে এই গালিটার উপযুক্ত হয়ে ওঠে হয়তো নিজেও বুঝতে পারে না। কি মার্কিনী সাহেব, ভয় পাচ্ছ তোমার বাসায় যাব বলে? আমার জীবনে এখন ভয় ডর বলে কিছু নেই। পরিবার, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে আর দর্শনের মতো আমার জীবন। তবে কাল রাতে তোমার কথাগুলো আমার অনুভূতিকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কেন নয়? তুমি একাই সুখে থাকবে। আমারও তো স্বপ্ন ছিল, স্বাদ ছিল, সংসার করব, অনেক চাওয়া পাওয়া ছিল, কিন্তু আমার সবকিছুকে তুমি ভেঙে চুরে চুরমার করে দিয়েছো।
মানুষের জীবনে এরকম দু একটা ভুল থাকতেই পারে, তাই বলে সেটাকে ইস্যু করে সারা জীবন বিষাদই থাকবে এমন তো কোনো মানে নেই। আমি স্বীকার করছি আমি অন্যায় করছি। এখন তুমি আমাকে বলো তুমি শুধরে। সারা পৃথিবী জানে তুমি অন্যায় করেছো। ভালোবাসার নামে সুযোগ নিয়েছো, নিজের আখের গোছানোর জন্য ন্যায় নীতি বিসর্জন দিয়েছো, আর মাঝখান দিয়ে আমি আমি এখন কি করব? তোমার এখন কিছুই করার নেই, শাস্তির অপেক্ষা ছাড়া। আমাকে একটু রিতার বাসায় নামিয়ে দিয়ে আসো। ফেলে আসা দিন নরম কুয়াশা ফের হঠাৎ রঙিন স্মৃতির খাতায় স্বপ্নের মেঘ পাখি চির উদাসীন সময়ের বালু ঘড়ি বিষাদ সাজায় নীরবতা ছুঁয়ে ওই গান ভেসে যায় ফেলে আসা দিন কার কাছে আসছেন? এটা আজিম সাহেবের বাসা না? জি, ওরা তো কেউ বাসায় নেই, গ্রামের বাড়িতে গেছে। কাল আসবে, আপনি কাল আসেন। আহিলিও কি গেছে? না, আপা আছে, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আপু, একজন মহিলা এসছে। কে? চিনি না। আচ্ছা আমি আসছি। আপু, আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুমি আহি? আমি আমি রুহি। রোকসানা রুহি। আর বলতে হবে না। কেমন আছো? ভালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। তুমি তো সেই কবে থেকে আসবে আসবে করছো। আমরা তো ভেবেই নিয়েছিলাম আর কবেই বা আসবে। এখন যাও এলে, বাবা মা কেউ নেই। আমি তোমাকেই দেখতে এসেছি আহি। কেমন দেখলে? আমি তোমাদের জন্য ছোট্ট কিছু গিফট এনেছিলাম। এটা তোমার বাবার মার জন্য, আর এটা তোমার। বাবা মা অনেক খুশি হবে। ইস, আমি কি এখনো বাচ্চা? সুন্দর, এগুলো আমি আমার সঙ্গে নিয়ে যাব। আচ্ছা তুমি আজকে থাকছো তো? কেন বলো তো?
আমি আবার দুপুরে ডায়েট করি, তো তেমন কিছু রান্না করা হয়নি। এদিকে কাজের মেয়েটাও চলে গেছে, এখন যা আছে তা দিয়ে লাঞ্চ করে নি। রাতে আমি তোমার জন্য ভেজিটেবল স্যুপ, ফ্রাইড চিকেন আর পায়েস রান্না করে খাওয়াবো। কিন্তু আমি তো একটা রাতই তো। চলো এখন লাঞ্চ করে আমার রুমে রেস্ট করবে, আর কোনো কথা শুনবো না। চলো। আহি শোনো, আচ্ছা আচ্ছা আন্টি, আমার মা কি দেখতে তোমার মতো সুন্দরী ছিল? যদিও এই নিয়ে আমার কোনো কষ্ট নেই, আর বাবার কথা জিজ্ঞেস করবো না। এরা আমাকে যেখান থেকে নিয়ে এসেছে সেখানে সাধারণত কোনো জন্ম পরিচয় থাকে না। না না, কি না না, ছিল কেউ, তাহলে সেই আমাকে নিয়ে গেল না কেন? আন্টি, তুমি কিন্তু চুপ করে থেকে আমার জবাব এড়াচ্ছ। তুমি কি এখানে খারাপ আছো? প্রশ্নই ওঠে না। এই নিঃসন্তান দম্পতি যখন দত্তক নিয়ে ওদের নিজেদের করে নিয়েছে, তাতে আমার কোনো কিউরিসিটি নেই, জাস্ট ফান করলাম। তুমি এখন ঘুমাবে। ঘুমোবো? হ্যাঁ ঘুমাবো, কারণ তোমার বয়সে দুপুরে একটু ঘুমানো দরকার। মডার্ন সেক্স তো তাই বলে। আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরে আসবো, তুমি রেস্ট করো। হ্যালো, আসসালামু আলাইকুম আদনান ভাই, রুহি কি আপনার সঙ্গে আছে? কেন কি হয়েছে বলুন তো? সকালে কাউকে কিছু না বলে বের হয়েছে। আমি ভাবলাম হয়তো কোথাও গেছে, সন্ধ্যা হয়ে আসছে, এখনো আসছে না। আমি ভাবলাম হয়তো আপনার সঙ্গে আছে। আপনি কাইন্ডলি আমাকে ওর সেল ফোন নাম্বারটা দিন তো। ওর ফোন তো বন্ধ। ঠিক আছে, ও এলে আমাকে একটু ফোন করে জানাবেন। ঠিক আছে আদনান ভাই, থ্যাংক ইউ। আরে আবার স্যুপ কেন? তুমি আবার খেয়ে আমার প্রশংসা করবে তাই? তুমি তো ভালো রান্না করো, আর সব তো একা একাই করলে, আমাকে তো কিছুই ধরতে দিলে না। ইস, আমি কি এতটা বড় হয়েছি বাতাসে? তুমি একা একা বোর ফিল করবে বলে আমি তোমাকে কিচেনে নিয়ে এলাম। আচ্ছা দেখো তো একটু কেমন হয়েছে। গরম, এখানে রেখে থাকো। আমি মায়ের রুমে ঘুমাবো, তোমাকে গুড নাইট বলতে আসলাম। তুমি আমার সঙ্গে ঘুমাবে? আমি কিন্তু মেয়ে ভালো নই, দেখা যাবে সারা রাত তোমার সাথে বকবক করছি। বকবক করবে, একটা রাতেরই তো ব্যাপার। ওকে, বলো কি নিয়ে গল্প করতে চাও?
তোমার গল্প বলো। আমার গল্প সেই যখন থেকে বাবা মায়ের কাছে তোমার চিঠি আসতো, তারপর আমার নামে, তখন থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করত। সেই সত্যিটা হয়ে আজ বিরাট লাভ হলো। এবার আমার কোটি টাকার প্রশ্নের জবাব দাও। প্রশ্ন? কিসের প্রশ্ন? অবশ্য তুমি চাইলে টপিক চেঞ্জও করতে পারো, কারণ সে সব অধিকার তোমার আছে। সেটা তো পালিয়ে যাবার মতো হবে। সারা জীবনই তো পালিয়ে আছো, আছো না? পালিয়ে বেড়ানোই হয়তো মানুষের জীবন। এই যে আমি পালিয়ে আছি বলেই তো তুমি আমায় খুঁজছো। পাহাড় নদী জন্ম দিয়েও স্থির থাকতে পারে, কিন্তু মানুষ পারে না। কারণ মানুষের সমাজের, পরিবারের ভয় থাকে। প্রশ্নটা করার আগেই আমি উত্তরটা পেয়ে গেলাম। কিসের উত্তর? আমি সেই সমাজ, পরিবার, ভয়ের উৎকৃষ্ট উদাহরণ, যার রেসপন্সিবিলিটি কখনোই কেউ নিতে চায়নি। এভাবে আমার মুখের দিকে তাকিয়েছো কেন? না, এ নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু যদি আমি এই ফ্যামিলিতে বিলং না করতাম, তাহলে আমার কি হতো কে জানে। বিষয়টা তো অ্যাক্সিডেন্টালও হতে পারে। হ্যাঁ পারে, কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায়, শিশুটি কি তার জন্মের জন্য দায়ী? থাক, দেরিতে হলেও তো তুমি আমাকে দেখতে এসেছো, কিন্তু সেটা কি ভদ্র সভ্য পরিবারের মানুষ হচ্ছে বলে? নাকি ভেবেছিলে যে পরিচয় এসেছো সেটা দেখিয়ে চলে যাবে? আমি কি এতটাই বোকা যে তোমাকে চিনতে পারবো না? আমার সাথে তোমার চেহারার কোনো মিল নেই। কি বোকার মতো কথা বলছো? তা হয়তো নেই, কিন্তু পৃথিবীতে বিনা স্বার্থে কেউ কিছু করে সেটা অন্তত আমার জেনারেশন বিলিভ করে না। আমি যে তোমাকে দেখতে এসেছি, তুমি খুশি হওনি? অবশ্যই হয়েছি। সারা জীবন একটা কনফিউশনের মধ্যে থাকতাম, কিন্তু তুমি এসে সেটা ক্লিয়ার করে দিয়েছো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি কি তাকে কখনো ভালোবেসেছিলে? হয়তো। আর সে? সেও। জাগে, সেসব তোমাদের ম্যাটার। বেশি রাত জাগলে আমার আবার খিদে পায়। আহিলি, তুমি কি একবার যাবে তার সাথে দেখা করতে? তোমার কথা আমি কখনো ভুলবো না, কিন্তু সেই লোকটা যার শুধু রক্তই বয়ে চলেছি, তার প্রতি আমার কোনো আগ্রহ নেই। তোমার জীবনের সর্বস্বটার বিনিময়ে আমি, আরে আমি তোমাকে কখনো ভুলবো না।
একবার একবার মা বলে ডাকবে আমাকে? একবার। মা, মা। গল্পটা তো শেষ হলো না, অনেক পাতাই বাকি, মলাট জমাট রঙিন বাধাই শেষের পাতায় ফাঁকি। আমি আসি। তুমি আরেকটা দিন থেকে যেতে পারতে। আমাকে আর লোভ দেখিও না। এতদিন মা হবার দুঃখ পেয়েছি, আজকে থেকে মা হবার মুক্তি পেলাম। বুকের ভেতর কেমন সুতো টান লেগে যায় অল্প, উপন্যাসের পথ হেঁটে হলাম ছোট গল্প। বুকের ভেতর কেমন সুতো টান লেগে যায় অল্প, উপন্যাসের পথ হেঁটে হলাম ছোট গল্প। কাল রাতে তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? আমাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাবে প্লিজ? কি হলো? দেখতে একদম তোমার মতো, অবিকল তোমার চেহারা। কার কথা বলছো? ও যখন তাকিয়ে থাকে মনে হয় তুমি তাকিয়ে আছো। তোমাকে কখনো দেখিনি, তারপরেও কোথা থেকে এত মিল হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন পারছো না? ওর নাম আহিলি, সবাই আহি বলে ডাকে। কাছে থাকলে হয়তো নাম হতো আহিলি আবেদিন। তোমার মেয়ে। তুমি তুমি মা হয়েছিলে? হ্যাঁ, হয়েছিলাম।
সে তো কলঙ্কিনী হবার জন্য। উফ, সে কি জীবন! আমার মা যখন টের পেলেন তার 17 বছরের মেয়ে কারো পাপের বোঝা বইছে, মার কি অনুরূপ সেই অনাগত শিশুটিকে মেরে ফেলার জন্য কি চেষ্টাই না করেছে। ও বেঁচে আছে? সে তোমার জন্য এখন অস্তিত্বহীন। একটা শিশু পৃথিবীতে এসেছে, কিন্তু সে জানে না তার বাবা মা কে। সারা দুনিয়াও জানে না, এমনকি তার জন্মদাতা পিতাও আজ জানলো। বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি বিষয়টা এত দূর গড়াবে। তুমি ওকে কোথায় পেলে? পেয়েছি, পরিচয় দিতে হয়নি জানো, একদম তীক্ষ্ণ বুদ্ধি তোমার মতো। ও ঠিকই আমাকে চিনে নিয়েছে। আমার কথা কি জানতে চাইলো? নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক বাজে ধারণা করে আছে। করলে কি করবি? আমার প্রাপ্য বলেছিল মেনে নেবে। মানুষ কখনো কখনো তার নিজের অজান্তেই অনেক বড় অন্যায় করে ফেলে, কিন্তু অন্যায় তো অন্যায়, তার শুধরানোর কোনো পথ কি আছে বলো? সে বলেছে তুমি এখন তোমার নিজের জীবন নিয়ে ভালো আছো, তোমাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তোমরা সবাই মিলে আমাকে করুণা দেখাচ্ছ না? একটা সময় আমি আমেরিকার মোহে পাগল হয়ে গিয়েছিলাম। সেখানে স্টাবলিশড হতে গিয়ে আমাকে যে দাম দিতে হয়েছে সেটা বোধহয় আর কাউকে দিতে হয়নি। সেই দুঃখকে আমার কখনোই শেষ হবে না। আমার মেয়েকে আমি একবার দেখতে পাবো না। লজ্জা করবে না তোমার? লজ্জা, ভয়, শঙ্কা এর কোনোটাতে আমি আজ ভিতরে। ও ওর উপযুক্ত বাবা মার কাছেই আছে। ওর শান্তি কেন নষ্ট করতে চাও তুমি? আমি শুধু একবারের জন্য আমার মেয়েটাকে দেখতে চাই। আসার সময় ওর কাছ থেকে একটা জামা চেয়ে নিয়ে এসেছি, ওর গন্ধ নেবার জন্য। সাময়িকভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম, কিন্তু আমার স্বভাব তো তা নয়। আমি আমার নিজের জীবনকে একটা ছকের মধ্যে ফেলে দিয়েছি। বাজেভাবে কথা বলি, চিন্তাগুলো সব এলোমেলো। ঘটনার নায়ক তুমি হলেও আমার চেহারাটা আমি নিজস্ব ধারায় বদলে নিয়েছি। আমি নিজে সুখী হতে পারিনি, তাই তোমাকেও কখনো সুখী হতে আমি দেব না। তুমি আমাকে যত শাস্তি দিতে চাও দাও, শুধু একবার আমার মেয়েটাকে দেখতে দাও। সংসার না থাকলে মেয়েদের পরিচয় কি হয় তা আমি জেনেছি। জীবন থেকে শিখেছি জীবন কি। একটা সন্তানের জন্য তুমি আর তোমার স্ত্রী আজ ব্যাকুল হয়ে আছো। তোমার সব থেকেও আজ কিচ্ছু নেই। সন্তান থেকেও সন্তান হারানোর কষ্ট, যন্ত্রণা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি চলে যাচ্ছি।